আলাইকুম দাদু, কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো আছো? জি। মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, পিতার নাম মৃত জাভেদ আলী ব্যাপারী, গ্রাম বিষ্ণুপুর, থানা জেলা চাঁদপুর। আপনি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখেছিলেন? আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখেছি। উনি অত্যন্ত নিরলস এবং খুব ব্যক্তিত্বের অধিকার ছিলেন। উনি অত্যন্ত সংগ্রামী লোক ছিলেন। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাষণ আমি নিজে সরাসরি থেকে শুনেছি। 7ই মার্চে যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন প্রেসক্লাব ময়দানে, তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। 7ই মার্চের ভাষণের মাধ্যমেই আমাদের সমস্ত জাতিকে তথা বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু করেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যে প্রত্যক্ষই মিটিংয়ে ছিলাম। আমাদের এই এলাকায় কোনো গণখবর আছে কিনা? আমাদের এই এলাকায় গণখবর নাই, তবে আমাদের চাঁদপুর থানায় গণখবর আছে। সেটা বড় স্টেশন, চাঁদপুর থানার বড় স্টেশন গণখবর। সেখানে পাঞ্জাবিরা আমাদেরকে মা বোনদেরকে নিয়ে 3 নম্বর গুদামে, তারপরে দড়ি দিয়ে টাঙ্গাইয়া ভাইজা মেরে ওই বড় স্টেশন ছোড়া ফালিয়ে দিত। আচ্ছা দাদু, বলো তো জাতির জনক বঙ্গবন্ধু। আমার পরিবারে আরও মুক্তিযুদ্ধ আছে, আমার আত্মীয়ের মধ্যে মুক্তিযুদ্ধ আছে। এই কটারি হানি কটারি, তারপরে যখন মুক্তিযুদ্ধ ছিলেন তখন কি আপনাদের পরিবারে কোনো বাধা সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, মুক্তিযুদ্ধ যখন আমার পরিবারে বাধা ছিল, তখন পাঞ্জাবিদের এই হানাদারদের কবল থেকে বহু ছেলেমেয়ের স্কুলগামী ছেলেকে, তোমাদের ছেলেকে নিয়ে মারধর করতো, মারছে, মা বোনদেরকে অত্যাচার করতো। তখন বাপ মা আমাদেরকে বাইক থেকে বাড়িতে দিত না। কিন্তু তখন আমরা সংগ্রামী, তখন আমি 9ম শ্রেণীতে ছাত্র, আমি স্কুলে পড়ি। তখন মা বোনদেরকে না জানেই আমরা সবাই মুক্তিযুদ্ধে গেছি। হ্যাঁ, যদিকে আমরা ভারতে ট্রেনিং প্রাপ্ত ছিলাম। আমি ভারতে সেই সামরিক কর্মকর্তার ট্রেনিং দিয়েছি, তথা 3 মাস ট্রেনিং দিয়েছি। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? যখন মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বয়স ছিল 18 বছর 6 মাস। আচ্ছা দাদু, আপনি কি মুক্তিযুদ্ধে স্বেচ্ছায় গিয়েছিলেন? আমি স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে গিয়েছি, পরিবারকে না জানিয়েই মুক্তিযুদ্ধে গিয়েছি। তুলনা হয় যে আজীবন উনি সংগ্রাম করে গেছেন একমাত্র বাঙালির স্বাধিকার আদায়ের, যার জন্য উনি জীবন দিয়েও, রক্তবিন্দু দিয়েও উনি দেশের জন্য কাজ করেছেন। তার ভাষা কি? বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। এই বাংলা ভাষা মায়ের ভাষা স্বাধিকার আন্দোলনের জন্য 1952 সালে ছাত্র আন্দোলন হয়েছে। তখনকার প্রেসিডেন্ট ছিল কায়েদ আলম মোহাম্মদ আলী জিন্না। কায়েদ আলম মোহাম্মদ আলী জিন্না বলেছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভাষা হবে উর্দু, আর বাঙালি তখন কথা গর্জিয়ে উঠেছিল আমাদের মায়ের ভাষা, আমরা মায়ের ভাষায় কথা বলবো, আমাদের মায়ের ভাষা আমরা বলবো না। সেই 21শে ফেব্রুয়ারি এই মায়ের ভাষায় তারা বলতো মাম্মি, আমরা বলতাম মা উর্দুতে। এই মায়ের ভাষা নিয়ে প্রথম সংগ্রাম আরম্ভ হয় আমাদের বাংলাদেশে। সেই সংগ্রামে চব্বর, বরকত অনেকে জীবন দিয়েছে। আমরা প্রতি বছরই এই বাংলা ভাষার জন্য লড়াই করি। বাংলা ভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে। সেই বাংলা ভাষার আন্দোলন থেকেই 6 দফা আন্দোলন আসে। সেই আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে কোনো রকমই থামাইতে পারে নাই, যার জন্য পাকিস্তানি কুচক্র দেখলো যে বঙ্গবন্ধুকে আমরা এমন একটা মামলায় জড়িত করবো, যে এই মামলাটা আগরতলা ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধুকে সন্দেহ করে তারা আগরতলা ষড়যন্ত্র মামলায় তাদেরকে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের স্বাধিকার আন্দোলনের জন্য, তথা 7 কোটি 7.5 কোটি বাঙালি প্রত্যেকেই মুক্তিযুদ্ধে লড়াই করেছে। লড়াই করে আমাদের বল আমরা পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, একটা ম্যাপ পেয়েছি। চাঁদপুর জেলা তথা চাঁদপুর থানায় আমি যুদ্ধ করেছিলাম। আজকে যেখানে বসা, এই জায়গাটি আমাদের অত্যন্ত নীরব জায়গা ছিল। এই যে মাধ্যম বাড়ি বলে, মাজার বাড়ি না কি বাড়ি বলে,
মাইজবাড়ি বলে, এখানে আমাদের একটা ক্যাম্প ছিল, এখানেও থাকতাম। ওই ক্যাম্প ঠাকুর নামে আমার ভাই সেই বাড়ি ক্রয় করে ওই বাড়িতে আমরা থাকতাম। আমরা এই বিষ্ণুপুর এলাকায় যুদ্ধ করছি, তথা চাঁদপুর এবং হোসেনপুর এবং অন্য অন্য এলাকায় আমরা যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ একটি ঘটনা আমার যেই দিন 8ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়, তথা চতুর্দিক থেকে লঞ্চ স্টিমার আসা যাওয়া শুরু করে স্বপনমানির বরাবর চরে 2টি লঞ্চ আমরা মুক্তিযুদ্ধের ওখানে পালাই। 6 ইঞ্চ মোটর এবং 10 ইঞ্চ মোটরের মাধ্যমে পালাই। সেখানে অনেক আর্মি মারা যায়, একজন আর্মি জীবিত আমরা পাই। সে আর্মিকে দিয়ে এই যে বিষ্ণুপুর নতুন বাজার দিয়ে আমি আরং হয়ে আমি মুন্সিরহাট নিয়েছিলাম। আজকেও সেই কথাটা আমাদের এই স্কুলের যে নাকি তোমাদের দপ্তরি, ওনার নাম কি, আদমানি বলেছে, ভাই আমার এই স্মৃতি এখনো মনে উঠে। আমি তখন 4 জনে বসা ছিলাম, আপনি যে দড়ি দিয়ে বেঁধে একজন আর্মিকে নিয়েছিলাম। এই দড়ি দিয়ে বেঁধে নিছি, তখন বাঙালি কে ঘুষি, কে থাপ্পড়, কে লাঠি বলতেছে। তা সে বলতেছে, ইয়া ভাইয়া আমাকে কিছু ক্ষমা করতে দিয়ে, আমরা তো নৌকরি করা, আমরা চাকরি করি, আমরা একজন হুকুমতি না, আমাদেরকে ভাই তখন সারেন্ডার করছি, আমাকে মেরো না। তখন আমি তাকে মারতে দিই নাই, তার রক্তটা করেছিল নিজে মুন্সিরহাট হাটে। তখন তারে বাইন্দানিয়া ছেড়ে মুন্সিরহাট আরও মুক্তিযুদ্ধ মুন্সিরহাট যে স্কুলটা খালি ছিল, 200 থেকে 250 মুক্তিযুদ্ধ আমরা ক্লোজ করি। ওই স্মৃতিটা এখনও মনে পড়ে, সে যে আমাদের কাছে কাগজে মিনতি করেছে। আমাদের লক্ষ্য ছিল যে পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হবে এবং আমরা যুদ্ধ করব। আমরা যতদিন যুদ্ধ করেছি, বাপ মা বা কোনো আত্মীয় স্বজন কারোর লোকে দেখা করিনি, পলে যুদ্ধ করেছি। আমাদের লক্ষ্য ছিল আমাদের এই দেশটাকে স্বাধীন করব, জাতিকে কলঙ্কমুক্ত করব এবং শিক্ষায় দীক্ষায় সমস্ত কিছু, কৃষি, সব দিকে আমরা আন্দোলন করব। মায়ের ভাষা বাংলা ভাষা এখন স্বীকৃতি পেয়েছে, যার জন্য আমরা লক্ষ্যে উন্নীত হয়েছি। এটাই আমাদের সবচেয়ে গৌরবের বিষয়। পৃথিবীতে আমরা বাঙালি জাতি হিসাবে এখন উঁচু করে আমরা দাঁড়িয়ে বলতে পারি, বাংলাদেশ নামে একটা দেশ আছে, আমাদের একটা ভূখণ্ড আছে, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা ম্যাপ পেয়েছি। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মশাই। ধন্যবাদ। প্রশ্নগুলো যদি আপনারা ইয়ে করে দিতেন, এই 5টা তুমি সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ডে প্রস্তুত থাকা সত্ত্বেও কিন্তু পাকিস্তানি শাসকদের কোনো আপোষ তিনি মেনে নেননি। এ সম্বন্ধে বাঙালি জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে সারা দিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। যখন ওনাকে পাকিস্তান কারাগারে বন্দী করা হয়, উনি একা শুধু জাতির জন্য কেঁদে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে উনি অবসর নাই, সার্বক্ষণিক উনি বাংলাদেশের বাঙালি জাতির জন্য কেঁদেছেন। বাঙালি জাতির জন্য তিনি জীবন উৎসর্গ দিতে প্রস্তুত ছিলেন। 1966 সালের বঙ্গবন্ধুর 6 দফা দাবিকে বাঙালির মুক্তি সনদ বলা হয়। এই বিষয়ে আপনার মতামত আমাদের কাছে যদি ব্যক্ত করতেন। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই প্রশ্নের মধ্যে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ রক্ষা ও পররাষ্ট্রনীতি ও মুদ্রাস্ফীতি হাতে রেখে বাকিগুলি উনি পদেরগুলোকে ছেড়ে দেওয়ায় ওনার দাবি খুব জোরদার হয়েছিল। এই 6 দফা দাবি উনি আদায় করেছিলেন বলে 1967 সালে উনি এই 6 দফা দাবি করেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার মনে কি অনুভূতি জাগলো? আমাদের মুক্তিযুদ্ধকে জানো কিছু প্রতিফলিত হয়। আমরা দেশ স্বাধীন করেছি, স্বাধীন হয়েছে। বাঙালি জাতির সার্বিক উন্নয়ন এবং গণতন্ত্র আদায়ের লক্ষ্যে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে মুক্তিযোদ্ধা
অক্লান্ত যুদ্ধের পরিশ্রমের পর আমরা এই মুক্তিযোদ্ধা এই বাংলাদেশ স্বাধীন এবং মুক্ত করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রমাণ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে জনাব মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে বাঙালি জাতির প্রতি বর্তমান ভবিষ্যতের ইঙ্গিত বয়ে এনেছে। 7ই মার্চের বা বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন বলে নাই এদেশের মানুষের যুদ্ধ করে দেশ স্বাধীন করো, কিন্তু 7ই মার্চের ভাষণের মধ্যে সর্বপ্রকারের আকার ইঙ্গিত বয়ে এনেছে। 7ই মার্চকে আমি মূল্যায়ন দিয়ে আমি কারো পরামর্শ না নিয়ে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং এই দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। ধন্যবাদ। যে উনি বঙ্গবন্ধু উপাধি কেন পেলেন? শহরের লোকেরা অত্যাধিক বেশি ভালোবাসতেন বঙ্গবন্ধুকে। 1971 সালের পর 75 সালের পরে ছাত্ররা এদেশের জনগণ ওনাকে বঙ্গবন্ধু বারংবার ওনাকে বঙ্গবন্ধু বলে ডাকতেন। এই জন্য তার নাম হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশীয় শক্তিসমূহ রাজাকার আল-বদর ও আল-শামস বাহিনীর নির্মত সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। আমাদের সবথেকে দুশ্মন ছিল আল-বদর, রাজাকার আর শামস। এরা আমাদের বিরোধিতা করেছে। আমাদের মুক্তিযোদ্ধার খোঁজখবর ওনারা নিত, কিন্তু এই আল-বদর আল-শামস রাজাকাররা বন্দিখানায় ছিলেন। 1972 সালে আল-বদর এবং রাজাকারদেরকে উনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা করে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, যদি তা আমাদের মাঝে ব্যক্ত করুন তাহলে? আমি চাঁদপুর সদর থানা এলাকায় মুক্তিযুদ্ধ করেছি। আমার ওই সময়কালের মুক্তিযোদ্ধা কমান্ডারের নাম ছিল বাবুল হায়দার এবং আমি 2 নম্বর সেক্টরে ট্রেনিং নিয়েছি। আমার সেক্টর কমান্ডার নাম কর্নেল মেজর হায়দার ও খালেদ মুশারফ ছিলেন এবং 1971 সালে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। যখন মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা করুন আপনার দেখা। চাঁদপুর সদর থানা অদূরে মেঘনা নদীর পাড়ে মিত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধার সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে পাক হানাদার বাহিনী 2টি গানবোট আমরা মুক্তিযোদ্ধারা নষ্ট করি। অনেক পাক হানাদার বাহিনী মৃত্যুবরণ করেছেন। তদানীন্তনকালে ওই স্তরের নাম দেওয়া হয়েছিল পাঞ্জাবী স্তর। এই করেছি এক যুদ্ধ। আরেক যুদ্ধ করেছি 1971 সালের সেপ্টেম্বর মাসে মুন্সিরহাট মটর থেকে যখন পাক হানাদার বাহিনী ছাত্র রওনা হওয়ার সময় মিত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধার সম্মুখে যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুন্সিরহাট 2 জন রিক্সাওয়ালা মারা গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যাকাণ্ড হয়েছিল সে সম্পর্কে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। পাক হানাদার বাহিনীকে কেন্দ্র করে কিছু মানবাধিকার গণহত্যা হয়েছে, যাতে এদের স্বাধীন সার্বভৌম হিসাবে গঠন করতে না পারা যায়, সেই লক্ষ্যে পাক হানাদার বাহিনী আমাদের বিরোধিতা করে। বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলা হয় এই কারণে, উনি বাঙালি জাতির জন্য স্বার্থ জীবন হইতে মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত জাতির জন্য তার জীবন উৎসর্গ দিয়েছেন বিধায় আমি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ায় আমরা আনন্দিত এবং উৎফুল্লিত। কোন এলাকা বা সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমি চাঁদপুর এলাকার 2 নম্বর সেক্টর থেকে আমি মুক্তিযুদ্ধ করেছি এবং ট্রেনিং নিয়েছি। আপনি কি মুক্তিযুদ্ধের সময় কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছি। মুক্তিযুদ্ধে যাওয়ার পূর্বকালে স্বাভাবিকভাবে একটা ধারণা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। আচ্ছা,
আচ্ছা, আপনার পরিবার থেকে কি কোনো বাধা ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য? না, কোনো বাধা ছিল না। আমরা 7ই মার্চের ভাষণকে মূল্যায়ন করে আমরা কারো অর্ডার বা কারো আদেশ উপেক্ষা না করেই আমরা মুক্তিযুদ্ধে দিয়েছি। মুজিবুর রহমান বাঙালির জাতির মুক্তির জন্য 18 বার জেলে যায়। সব মিলে প্রায় 13 বছর তিনি বাঙালির মুক্তির জন্য জেলে কাটিয়েছেন। দেশের জন্য বঙ্গবন্ধুর এই আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মূল্যায়ন করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির একজন ঘুমন্ত সন্তান এবং সন্তানের দাবিদার। সে বাঙালি জাতির জন্য জীবন দিয়েছে, আমি তারকে ভালোবাসি। হ্যাঁ, দেখেছি। 1969 সালে সাকুর হেলিবোট ময়দানে বঙ্গবন্ধুকে আমি সচক্ষে দেখেছি। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার কাছ থেকে পরামর্শ ও অনুপ্রেরণা পান? না, আমার নিজের অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মূল্যায়ন দিয়ে আমি নিজের ইচ্ছায় মুক্তিযুদ্ধে দিয়েছি। আপনি স্যার আপনার পরিবারে অনেকে কি মুক্তিযুদ্ধে না, আমার পরিবারে আর কেউ নাই। কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? ভালো। আচ্ছা দাদু, আমরা শুনেছি আপনি নাকি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছেন। তাহলে আপনার দেখা একটি ঘটনা আমাদেরকে বলুন, যা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে আছে। তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চেয়েছ। তোমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা উচিত। তোমরা যে বর্তমানে যে প্রজন্ম আছে, এই প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধের সময় কী ঘটনা ঘটেছিল, পাক হানাদার বাহিনী আমাদেরকে কীভাবে আমাদের উপর অত্যাচার করেছিল, কি করেছিল, হ্যাঁ, সেইগুলি তোমাদের জানা যাবে। আমি মুক্তিযুদ্ধ করিনি, তবে মুক্তিযুদ্ধের কিছু ঘটনা আমার চোখে পড়ছে। এর মধ্যে 2টা ঘটনা ছিল। আমি একটা ঘটনা একটু আলোচনা করি, যেটা আমি কাছাকাছি থেকেই দেখছি। এটা হচ্ছে, আমি তখন ক্লাস 5-এর ছাত্র। যখন মুক্তিবাহিনীরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে, পাক হানাদার বাহিনীরা আমাদের উপরে বিভিন্ন অত্যাচার করে, যখনই শুনতাম যে হ্যাঁ পাক হানাদার বাহিনী আসছে, তাদের উপরে তারা আমাদের উপর অত্যাচার শুরু করছে, তখনই আমরা সেখানে খোঁজ খবর নিতাম কী হলো না হলো। তো যেই ঘটনা আমার চোখের সামনে ঘটছে, সেটা হচ্ছে আমাদের মুন্সিরহাটের উত্তর দিকে একটা ব্রিজ ছিল। ওই ব্রিজটা তৎকালীন সময়ে আমাদের একজন সদ্য শিক্ষক মাওলানা সাহেব ছিল দুলালবাড়ি। ওনার বাড়িটা ছিল ওই ব্রিজের একটু পশ্চিম দিকে। এখন ওখানে অনেক ঘরবাড়ি হয়েছে, কিন্তু আগে তখন কোনো ঘরবাড়ি সেখানে ছিল না। তখন ওই সারের বাড়ির থেকে সরাসরি ব্রিজটা দেখা যেত। যখন পাক হানাদার বাহিনীরা মুন্সিরহাট আইসা মুন্সিরহাট বাজারটা জ্বালিয়ে দিল, সমস্ত বাজার দিয়ে ঘরবাড়িগুলি, দোকানপাটগুলি সবগুলি জ্বালিয়ে দিল, তখন আমরা শুনলাম যে পাক হানাদার বাহিনীরা মুন্সিরহাটটা পুড়িয়ে দিল। তখনই আমরা দৌড়িয়ে গেলাম, দিঘির মারে দিয়ে দৌড়িয়ে গিয়ে সারের বাড়িতে গেলাম। সারের বাড়িতে একটা কাছারি ছিল। সাররা আমাদেরকে ওই যে পীড়া, ঘরের পাশে কাছারের পীড়া আছে, পীড়ার পশ্চিম দিকে রাখছে, পুরো পূব দিকে যাইতে দেয় না, কারণ তারা যদি গুলি করে তখন আমাদেরকে এন থেকে আমরা একটু ওই হুক্কি দিয়ে চাইতাম আর কি। সব কিছু দেখতাম, দেখলাম এরা মুন্সিরহাটটা পুড়িয়া দিয়া কী করলো, উত্তর দিকে যাইতে আছে, তারা ভোট দিয়ে না পুরো পুরাই। আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। কিছু কিছু পাক হানাদার বাহিনী আছে, এরা করলো কি হাইটা হাইটা ভোট দিয়ে যাওয়া যায়, আর কিছু কিছু আছে গাড়ি দিয়ে যাচ্ছিল। তখন উত্তর দিক থেকে আবার একটা রিক্সা, তখন ওই ছিল মিজি বাড়ি ছিল একজন রিক্সা চালক, সে আবার একটু মোটা ফোটাই ছিল, উঁচা লম্বা এবং মোটা ছিল, তার গায়ে অনেক শক্তি ছিল। সে উত্তর দিকে একটা রিক্সা নিয়ে আয়া ব্রিজটার উপরে উঠল। উঠার পরেই তাকে দাঁড় করায়। এরা তো আবার কয় ঠেরো ঠেরো, হ্যাঁ, দাঁড় করাইলো। দাঁড় করানোর পরে সে কী করলো, তখন তার নিয়ে অনেক তর্কাতর্কি শুরু হলো। এক পর্যায়ে তার জিদ উঠে গেল। তখন সে কী করলো, রিক্সাটাতে লাইন না করলে কি 2জন পাকিস্তানি সৈন্যরে তারা পাঞ্জা করে দেবো।
হ্যাঁ দইরা করছে কি পান্দা করে দইরে সে ব্রিজের দিকে একটা পান্দা করে লাইন হয়ে সেটা করলো একটা পানির মধ্যে এই ব্রিজের নিচে ফালিয়ে দিল। তখন পানি একটু কম ছিল, বেশি পানি ছিল না, আশ্বিন হয়তো কাতি মাস ছিল। হ্যাঁ সে নিয়া পানিতে ঝাঁপাঝাঁপি কইরা পারাপারি কইরা তখন আর দেয়া তাদের সাথে কিন্তু সে বলে পারল। এক পর্যায়ে তারা কী করলো, উল্টা গেল। উল্টা যাওয়ার পরেই ধর আবার ওর নাম ছিল শেখান্ত, শেখা করে আমরা ডাকতাম। তখন সে আর পানির থেকে উঠতে পারে নাই। পরে যারা সেনাবাহিনী আসছিল এরা কী করলো, তারা গুলি করলো। ব্রিজের উপরের থেকে গুলি করার পরে সে কী করলো, সেই পানিতে পড়ে গেলো। করার পরে তারা আবার আস্তে 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 তারা গুলি করে গেল গিয়া। একটু পরেই আবার কামিল আলী নামে একজন লোক ছিল কাবিল বাড়ি, হ্যাঁ পান বিক্রি করত। সে আবার মুন্সিয়ারের থেকে এই নৌকা দিয়েই বিলের মাঝখান দিয়ে বাড়ি যাচ্ছে। তখন ওই লোকটা মাথার মধ্যে আসলো পাতলা মাথার দিয়ে নৌকা বাইতো। এরা কি মনে করছে, এরা করলে কি আবার ব্রিজের উপরতে ওই কামিল আলী ওই লোকটারে কিন্তু গুল্লি করার পরে উনি নৌকা বাইকে আছে, হঠাৎ দেখলাম বাইকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে শুনলাম যে তারা ওই শব্দ হলো গুলি, তারা গুলি করলো এবং সে সেখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তারা গেল যে অনন্তপুর দিকে, গিয়ে হয়তো সম্ভবত ভোট দিয়া বাজারটা করতে আসে। আমরা এদিক দিয়ে আবার মুন্সিয়ার গেলাম, গিয়া দেখলাম যে যেই শেখা আছে যারা গুলি করছে, তখন আমরা ব্রিজের গোড়ায় গিয়া দেখলাম ওই লোকটায় বড় একটা পাটকুটা ছিল, পুরা পাটকুটারে মইয়া গেছে, এত শক্তি তার ছিল। পরে লোকজনকে তাকে ধরে আই না উঠালে উঠিয়ে দেখলাম যে একটা গুলি করছে। গুলিটা যখন পিঠে দিয়ে করছে তখন একটু ছোট্ট ছিদ্র আছে, আর যখন বাড়িয়েছে তখন একটা নারী বুড়ি যা আছে সব নিয়ে আসে। তারপরে দেখা গেল কি তারা বাড়ি নিয়ে তারপরে হ্যাঁ তাদের কবর টবর দেওয়া হলো। এই যে একটা ঘটনা, এটা অত্যন্ত মর্মান্তিক, যেটা এখনও আমার মনে পড়ে। আর যতদিন বাঁচি ততক্ষণ পর্যন্ত আমার মনে থাকে।